এখন সেট 2 নম্বরটি নিয়ে আলোচনা করছি। 1 নম্বরের প্রশ্নগুলো রয়েছে ক নম্বরে 3, 7, 0, 9 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত আমাদের 0, কিন্তু আমরা শূন্যকে আগে লিখব না, লিখব হচ্ছে প্রথমে সবথেকে যে 3 সংখ্যাটা আছে 3, 7, 9 এর মধ্যে যে ছোট সংখ্যা 3 সেটা আগে লিখব। এখানে 3, তারপরে আমরা দেব 0, তারপরে 7, তারপরে 9। তাহলে এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এই অঙ্ক সংখ্যাগুলো দ্বারা গঠিত 3, 0, 7, 9 অর্থাৎ 3079। এবার খ নম্বরে বলেছে গসাগুর পুরো নাম লেখো। তাহলে গসাগু কথাটির অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু কথাটার অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার গ নম্বরে বলেছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? এখানে লিখব আমরা অতিভুজ বলে। তাহলে এখানে লিখব অতিভুজ বলে। ঘ নম্বরে বলেছে একটি গোলকের তল সংখ্যা। দেখো একটি গোলকের তল সংখ্যা একটি হবে, কারণ গোলকের একটাই মাত্র তল, সেটা হচ্ছে বক্রতল। তাহলে আমরা 3 নম্বর অপশনটাতে টিক চিহ্ন দেব। নম্বরে বলেছে 89 ডিগ্রি কোণটি কী ধরনের কোণ? স্থূলকোণ, সমকোণ, সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণের মান হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। সমকোণ হচ্ছে যার মান হচ্ছে 180 ডিগ্রি, তাকে বলবো আমরা সমকোণ। 90 ডিগ্রি, তাকে বলবো আমরা সমকোণ। আর স্থূলকোণ হচ্ছে যার মান হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে 89 অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়, তাহলে এটা হবে সূক্ষ্মকোণ 1 নম্বরটা। চ নম্বরে কি বলেছে? বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে লিখবো আমরা বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য। এবার ছ নম্বরে কি বলেছে? 65/100 অর্থাৎ লবের জায়গায় 65, হরের জায়গায় 100 আছে, সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করতে হবে। দেখো সংখ্যাটিকে আমরা দশমিকে প্রকাশ করলে আমরা সরাসরি এইভাবে করতে পারি। এখানে নিচে দুটো সংখ্যা আছে 0, তাহলে দুটো সংখ্যা আমরা 65 আগে লিখে নেব। তাহলে এখানে লিখে নিলাম 65। এবার নিচে 1 আছে, দুটো সংখ্যা বাদ, দুটো শূন্য বাদ দিয়ে 1 আছে, 1-এর জন্য আমরা এখানে দশমিক দিব। আর দশমিকের বাদিকে এখানে 5 আর 6-এর পরে আর কোনো সংখ্যা নেই, 3টে ঘর নেই, সেই জন্য আমরা কী করবো? এখানে শূন্য সংখ্যাটা দিয়ে দিব, অর্থাৎ দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.65। এইরকম না করে তোমরা আবার ভাগ প্রক্রিয়াও সেটা করতে পারো। এবার এখানে কি বলেছে? বর্গের জন্য নাম্বারটাতে বলেছে 54/7কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটা কি করবো? আমরা এটাকে ভাগ করব। এখানে 54/7কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে গেলে 7 দিয়ে আমরা 54 সংখ্যাটাকে ভাগ করব। এবার দেখো 7-এর ঘরে নামতা পড়লে 7 7 49, 7 8 56। তাহলে 56 দিলে বেশি হয়ে যাবে, আমরা কি করব? 8 বার দিব 7 8 7 বার দিব 7 7 49। তাহলে এখানে লিখব 7 7 49, বিয়োগ করলে এখানে আসবে কত? 5। তাহলে এখানে আমরা লিখব 5টা উপরে, নিচে আসবে 7। তাহলে সংখ্যাটা কি হলো? অপ্রকৃত ভগ্নাংশ হলো 7 পূর্ণ 5/7। তাহলে এখানে লিখব 7 পূর্ণ 5/7। এবার ঝ নম্বরে বলেছে শ্রমিক সংখ্যা বাড়লে দিন সংখ্যা বাড়বে। দেখো সত্য না মিথ্যা আমাদের লিখতে বলেছে। শ্রমিক সংখ্যা বাড়ালে দিন সংখ্যা বাড়বে না, বরঞ্চ কমবে। কারণ আমি একজন লোকের জায়গায়, একজন লোক যদি আমার কোনো একটা কাজ করতে যদি 5 দিন লাগে, সে জায়গায় যদি আমি একজনের জায়গায় যদি আমি 10 জনকে লাগাই, তাহলে সব দিন সংখ্যাটা কমে যাবে। কিন্তু এখানে বলেছে শ্রমিক সংখ্যা বাড়ালে দিন সংখ্যা বাড়বে, তাহলে এটা হবে মিথ্যা। তাহলে আমরা মিথ্যার জায়গায় টিক চিহ্ন দেব। এবার ইও নাম্বারে কি বলেছে? একটি রশ্মির প্রান্তবিন্দু কয়টি? দেখো একটি রশ্মির প্রান্তবিন্দু সবসময় একটিই হবে। এবার ট নম্বরে কি বলেছে? ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করাকে কি বলে? ছবির মাধ্যমে বিভিন্ন তথ্যকে প্রকাশ করাকে রাশি তত্ত্ব বলে। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে রাশি তথ্য। পরেরটা ত্রিভুজের 3টি কোণের মানের সমষ্টি কত? দেখো ত্রিভুজের 3টি কোণের মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমরা এখানে লিখব 180 ডিগ্রি। এবার 2 দাগের প্রশ্নগুলো কি বলেছে?
কোন কোন ক নম্বরে বলেছে কোন কোন সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একই সরলরেখায় থাকে। দেখো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটায় কখন থাকবে, এখানে আমরা যদি ঘড়িটাকে দেখি দেখবে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই সরলরেখায় তখনই থাকবে যখন সকাল 6টা এবং বিকেল বা সন্ধ্যা 6টা হবে। তাহলে আমরা উত্তরটা লিখব সকাল 6টা এবং সন্ধ্যে 6টার সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটায় একই সরলরেখায় থাকবে। পরের প্রশ্নটা কি বলেছে, বলেছে স্থূলকোণ কাকে বলে। তাহলে স্থূলকোণের সংখ্যাটা আমরা কি লিখব, স্থূলকোণের সংখ্যা লিখব যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট সেই কোণকে স্থূলকোণ বলে। পরের গ নম্বর অঙ্কটাতে কি বলেছে, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। তাহলে এখানে 5/7, এখানে কত আছে 21। দেখো 7-এর সঙ্গে এখানে 3 গুণ করে 21 হয়েছে, তাহলে 15-র সঙ্গে আমরা 3 গুণ করে উপরে এখানে লিখব, তাহলে 3×5 = 15, এখানে লিখব 15। এবার উপরে আছে 30, অর্থাৎ 5-এর সঙ্গে 6 গুণ করে এখানে 30 হয়েছে, তাহলে 7-এর সঙ্গে আমরা 6 গুণ করে এখানে লিখব 6×7 = 42, তাহলে এই ঘরে লিখব 4×2 = 42। এবার ঘ নম্বরে বলেছে বড় থেকে ছোট সাজাও। এখানে 3টে ভগ্নাংশ দেওয়া আছে, আমাদের কোন ভগ্নাংশটা সব থেকে বড় হবে তারপরে ছোট তারপরে ছোট আমাদের সাজাতে হবে। তাহলে আমরা কি করব, এখানে ভগ্নাংশগুলো নিয়ে নিলাম। এবার ভগ্নাংশগুলোকে আমরা কি করব, এইভাবে সাজিয়ে নেব। এবার 2, 3, 5, 2, 3, 5-এর লসাগু করব, হবে 30। তাহলে আমরা এখানে লিখব 30, এখানেও লিখব 30, এখানেও লিখব 30। এবার আমরা এখানে 1/2, এখানে 1/3, এখানে 4/5 লিখে নেব। এবার কি করব, আমরা এই যে হরের জায়গায় 2 আছে, 2 দিয়ে আমরা 30কে ভাগ করব, ভাগফল হবে 15। আমরা উপরেও 15 লিখব, নিচেও 15 লিখব, তাহলে উপরে 15কে 15 হয়ে যাবে এখানে। এবার এখানে কি আছে 1/3, তাহলে 3 দিয়ে 30কে ভাগ করলে 10 হবে, 10 উপরেও লিখব, নিচেও আমরা 10 লিখব, তাহলে উপরে 10 একে 10 হবে। আর নিচে 4/5 আছে, এই 5 দিয়ে 30কে ভাগ করব, কত হবে 6, তাহলে আমরা 6 উপরেও লিখব, নিচেও লিখব। এবার 4, 6, 24 হলো। এখানে দেখো সবার নিচে 30 করে আছে, তাহলে উপরের সংখ্যাটা লবের সংখ্যাগুলো কে সবচাইতে বড়, এখানে 15, এখানে 10, এখানে 24, তাহলে 24 সংখ্যাটা বড়। তার মানে হচ্ছে আমাদের 4/5 সংখ্যাটি হচ্ছে সবথেকে বড় ভগ্নাংশ। তাহলে আমরা কীভাবে লিখব, সুতরাং বড় থেকে ছোট সাজালে হবে, তাহলে বড় থেকে ছোট সাজালে হবে, কি হবে, প্রথমে আসবে এই ভগ্নাংশটা 4/5, তাহলে লিখব 4/5। তারপরে কি আসবে, তারপরে আসবে দেখো 15, 10 ছোট সব থেকে, তাহলে 15 হবে, 15 মানে 1/2, তাহলে এখানে লিখব 1/2। আর সবশেষে কোনটা আসবে 1/3, এখানে হবে 1/3 হয়ে গেল। এবার নম্বরে কি বলেছে, সমান্তরাল সরলরেখা কাকে বলে। তাহলে সমান্তরাল সরলরেখা কাকে বলে তার সংজ্ঞাটা আমরা কিভাবে লিখব, সংজ্ঞাটা লিখব এইভাবে যে একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা এমনভাবে অবস্থান করে যে সরল রেখাগুলি একে অপরকে ছেদ করে না, তবে সেই সরলরেখাগুলিকে পরস্পর সমান্তরাল সরলরেখা বলে। পরের কোশ্চেনটা কি বলেছে, 4 নম্বরে বলেছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এখানে সংখ্যাটা দেওয়া আছে 1, 3, 9, 5, 9, 6 সংখ্যাটিকে 2, 3, 7 সংখ্যাটি দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার আমরা ভাগ করতে গিয়ে দেখব 2, 3, 7 দিয়ে যখন সংখ্যাটিকে ভাগ করব তখন এখানে 3টে সংখ্যা আমরা নিলে এখানে 3টে সংখ্যা নিতে হবে। কিন্তু দেখো এখানে 3টে সংখ্যা 237, এখানে হচ্ছে 139, তাহলে আমরা 139 ছোটো সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, আমরা কি করব আরেকটি সংখ্যা নিয়ে নিব, তাহলে হবে 1395। এখন এই দুটো সংখ্যা বাদ দিয়ে দেখো, দুটো সংখ্যা 9 আর 5 বাদ দিয়ে এখানে থাকলো 2, এখানে থাকলো 13, তাহলে 2-এর ঘরে নামতা যদি পড়ি 6 2 12, তাহলে 6 দিয়ে একবার আমরা চেষ্টা করব, আর নাহলে 5 দিয়ে একবার করে দেখব। তাহলে 5 দিয়ে গুণ করলে হবে এখানে 1185, আর 6 দিয়ে গুণ করলে হবে 1422, কিন্তু এখানে আমাদের আছে কত 1395, তাহলে 6 বার যাবে না, আমাদের যাবে কত 5 বার, তাহলে এখানে আমরা লিখব 5 বার, কত হবে 1185, তাহলে এখানে আমরা লিখব 1185। বিয়োগ করব, বিয়োগ করে 5 থেকে 5 গেলে এখানে হবে 0, এখানে 9 থেকে 8 গেলে 1 হবে, 3 থেকে 1 গেলে এখানে হবে 2। এবার পরবর্তী সংখ্যা 9টা আমরা এখানে নামাবো, এখানে হলো কত 2109,
দেখো 6 বার দিলে হচ্ছে কত 1422, 7 বার দিলে 1659, 8 বার দিলে হচ্ছে 1896, 9 বার দিলে হচ্ছে 2133। তাহলে 2133 9 বার দিলে বেশি যাচ্ছে, আমরা দিব 8 বার 1896। তাহলে এখানে লিখব 8, এখানে লিখব 18, এখানে লিখব 96। বিয়োগ করলে 9 থেকে 6 গেলে এখানে হবে 3, 10 থেকে 9, শূন্যটাকে আমরা 10 ধরবো, তাহলে 10 থেকে 9 গেলে এখানে হবে 1, হাতের একটা এখানে এনে যোগ করে দেবো, কত হবে 8 রেখে 9। এবার হাত এককে আমরা 11 ধরবো, তাহলে 11 থেকে 9 গেলে এখানে হবে 2, হাতের একটা এখানে যোগ করলে 2 হয়ে যাবে, 2 থেকে 2 চলে গেলে কিছুই থাকবে না। পরবর্তী সংখ্যা আমরা 6 এখানে বসাবো। 2136, দেখো এখানে 9 বার দিলে হচ্ছে 2133, তাহলে আমরা 9 বারই দেবো, এখানে লিখবো হচ্ছে 9, তাহলে লিখবো এখানে 2133। এবার 6 থেকে 3 গেলে এখানে হবে 3, 3 থেকে 3 গেলে 0, 1 থেকে 1 গেলে কিছুই থাকবে না, 2 থেকে 2 গেলে কিছুই থাকবে না। তাহলে ভাগফল কত হলো আমাদের 5, 8, 9, আর ভাগশেষ হচ্ছে 3। তাহলে আমরা এখানে লিখব অতএব ভাগফল সমান চিহ্ন কত 5, 8, 9, তাহলে 5, 8, 9 এবং ভাগশেষ সমান চিহ্ন 3।